দেশ ত্যাগের আগে বেনজিরের সরিয়ে নেওয়া সম্পদের তথ্য জানতে বিএফআইইউকে দুদকের চিঠি, বর্তমান অবস্থা জানে না সরকার। ব্যাংক খালি করে বিদেশে গেলেও ব্যবস্থা নেয়নি সরকার, বেনজির ও আজিজ ইস্যুতে সরকারের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ ফখরুলের। আনারের লাশ গুমে জড়িত সিয়াম নেপালে আটক, ফিরিয়ে আনতে কাঠমান্ডুতে ঢাকার গোয়েন্দারা, শাহিনকে ফেরাতে ইন্টারপোলকে চিঠি। বসবাসের জন্য দিন দিন ঝুঁকিপূর্ণ হয়ে উঠছে ঢাকা, গণপূর্ত মন্ত্রীর স্বীকারোক্তি বিল্ডিং কোড না মানার জন্য দায়ী করলেন নৈতিকতাকে। এবং উজানের ঢলে সিলেট ও সুনামগঞ্জের অনেক এলাকা কয়েকদিন ধরেই পানির নিচে, পানিবন্দী হাজার হাজার মানুষ, সীমাহীন দুর্ভোগ। সংবাদটাতে দেখছিলেন একেএস টিম টিভার সংবাদ শিরোনাম, সঙ্গে আছি আমি ডানা ইসলাম। দেশ ত্যাগের আগে বিভিন্ন অ্যাকাউন্ট থেকে কি পরিমাণ অর্থ সরিয়েছেন সাবেক আইজিপি বেনজির আহমেদ তা জানতে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট বিএফআইইউকে চিঠি দিয়েছে দুর্নীতি দমন কমিশন দুদক। সংস্থাটির আইনজীবী খুরশিদ আলম খান জানান, দুদকের চিঠি অনুযায়ী নির্ধারিত সময় বেনজির হাজির না হলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। এদিকে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, বেনজিরের অবস্থান সম্পর্কে কোনো তথ্য নেই সরকারের কাছে। আরও জানাচ্ছেন শামীম আক্তার। সাম্প্রতিক সময়ের অন্যতম আলোচিত ব্যক্তি পুলিশের সাবেক আইজি বেনজির আহমেদ। ক্ষমতার অপব্যবহার সহ নানাভাবে দুর্নীতির মাধ্যমে তিনি গড়েছেন সম্পদের পাহাড়। এসব নিয়ে গণমাধ্যমে প্রতিবেদন প্রকাশ হলে নড়েচড়ে বসে সরকার। অভিযোগ তদন্তে নামে দুর্নীতি দমন কমিশন। তদন্তে বেরিয়ে আসে তার সম্পদের বিশাল তালিকা। এইসব সম্পদ বেহাত হওয়ার শঙ্কায় দুদকের আবেদনের প্রেক্ষিতে তার নামে থাকা সকল সম্পদ ক্রয়ের নির্দেশ দেয় আদালত। একই সঙ্গে আগামী 6 জুন বেনজিরকে এবং 9 জুন তার স্ত্রী ও সন্তানদের সশরীরে হাজির হওয়ার নির্দেশ দেয় দুদক। কিন্তু এরই মধ্যে গণমাধ্যমে প্রতিবেদন প্রকাশ পায় গত 4 মে সপরিবারে দেশ ত্যাগ করেছে বেনজির আহমেদ। দুদক আইনজীবী মোহাম্মদ খুরশিদ আলমের কাছে প্রশ্ন ছিল, দেশ ত্যাগের আগে তার এই বিশাল সম্পদ এবং ব্যাংক অ্যাকাউন্টের কতটা অর্থ এরই মধ্যে সরিয়েছে, দুদকই বা কেন তাকে দেশ ত্যাগে বাধা দিতে পারল না। আসলে সরিয়ে নিয়েছেন কিনা, সরিয়ে যদি নিয়ে থাকেন কোনো ব্যাংকে নিয়েছেন, কোনো আর্থিক খাতে উনি লগ্নি করেছেন কিনা, অথবা টাকা ক্যাশ করে নিয়ে গেছেন কিনা, অথবা টাকা বিদেশে নিয়ে গেছেন কিনা, এই বিষয়গুলি খতিয়ে দেখার জন্য বাংলাদেশ ব্যাংকের ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট, যারা আর্থিক অপরাধের গোয়েন্দা সংস্থা হিসেবে কাজ করে, তাদেরকে চিঠি দেওয়া হয়েছে এবং তারা বিভিন্ন দেশে এমএলএআর করেছে, মিউচুয়াল লিগাল অ্যাসিস্ট্যান্স রিকোয়েস্ট, এই তথ্যপত্রগুলো পাওয়ার জন্য। সেগুলো সব কিছু মিলেমিশে মোটামুটি আপনাকে একটু পূর্ণাঙ্গ চিত্র পেতে একটু সময় লাগবে। দুদক আইনজীবী আরও জানান, তার বিশ্বাস 6 জুন তিনি হাজির হবেন, তবে না এলে আইন অনুযায়ী তদন্ত শেষে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। যদি উনি না আসে, আইন তার নিজস্ব গতিতে চলবে এবং উনি না আসলেও অনুসন্ধান কার্য সমাপ্ত করতে আইনে কোনো বাধা নাই। অনুসন্ধানের ভিত্তিতে মামলা হলে তাহলে এক ধরনের কনসিকুয়েন্স হবে, মানে যেটাই হোক অনুসন্ধান চলে পরবর্তী কার্যক্রম গ্রহণে আইনে কোনো বাধা থাকবে না, উনি থাকুক আর না থাকুক। এদিকে রাজধানীর এক অনুষ্ঠান শেষে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, বেনজির আহমেদের অবস্থা নিয়ে কোনো তথ্য নেই সরকারের কাছে, তবে ব্যক্তির দায় পুলিশ বাহিনী নেবে না বলেও জানান তিনি। তাকে তো এখনো আমরা নিষেধাজ্ঞা দেইনি, সেই নিষেধাজ্ঞার আগে চলে যেয়ে থাকে। আমি এখনো কিন্তু সঠিক জানি না সে আছে কিনা চলে গিয়েছে। আমাকে জেনে কথা বলতে হবে। আপনারা যেই প্রশ্নটা করছেন, আমাকে জেনে কথা বলতে হবে। সে যে আসেন কিনা না আসেন সেটা আমি এখনো সুনিশ্চিত না। সূত্র জানিয়েছে, বেনজির আহমেদ দেশ ত্যাগের আগে ব্যাংক থেকে যেমন সরিয়ে ফেলেছে বেশিরভাগ অর্থ, তেমনি বিক্রি করে দিয়েছে দেশি বিদেশে থাকা ফ্ল্যাট সহ বহু সম্পদ। শামীমা আক্তার, দেশ টিভি, ঢাকা। সাবেক পুলিশ প্রধান ও সেনা প্রধান বেনজির আহমেদ ও আজিজ আহমেদের ইস্যুতে সরকারের বক্তব্য লোক দেখানো এবং প্রতারণামূলক বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। পরিবর্তিত কৌশলে দেশে গণতন্ত্র ফিরিয়ে আনতে বিজয় নিশ্চিত না হওয়া পর্যন্ত লড়াই চলবে বলে মন্তব্য করেন তিনি। বিস্তারিত সাইফুল রিপনের প্রতিবেদনে। বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৪৩তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে জাতীয় প্রেস ক্লাবে আলোচনা সভার আয়োজন করে বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদ। সভায় বক্তারা অভিযোগ করেন, দেশের ইতিহাস থেকে জিয়াউর রহমানকে মুছে ফেলার চেষ্টা করছে বর্তমান সরকার। ক্ষমতাসীনদের অপপ্রচারের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে উদ্যোগ নেয়ার আহ্বান জানান তারা। আপনাদের একটা সেল প্রয়োজন, স্টাডি সেল, যেখান থেকে আপনারা
এই জাতীয় কথাগুলিকে প্রজেক্ট করবেন এবং আওয়ামী লীগের অপপ্রচারকে আপনারা কাউন্টার করবেন থ্রু ইউর ইন্টেলেকচুয়াল পারসুট, নট থ্রু এনি ঝগড়া। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, সরকারের দুর্বিষহ দমন-পীড়নের মধ্যে ত্যাগ স্বীকার করে যে লড়াই চালিয়ে যাচ্ছে বিএনপি, চূড়ান্ত বিজয় না আসা পর্যন্ত তা চলবে। সাকসেস হ্যাজ মেনি ফাদার্স। যখন সাফল্য আসে সবাই দাবি করে যে আমার জন্য হয়েছে, আমার জন্য হয়েছে। ফেলিওর হ্যাজ নান। কিন্তু আমরা মনে করি ইটস নট ফেলিয়ার। আমরা নতুন করে উজ্জীবিত হয়েছি, আমরা নতুন করে আবার কাজ শুরু করেছি। ইনশাআল্লাহ জয় আমাদের হবেই, আমরা পরাজিত হতে পারবো, কারণ আমরা সত্যের পথে, ন্যায়ের পথে লড়াই করছি। দুর্নীতিবাজদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার কথা বলে সরকার জনগণের সাথে প্রতারণা করছে বলেও মন্তব্য করেন মির্জা ফখরুল। এই যে আপনার তারা বেনজিরকে বলল যে তার সম্পত্তি আমরা ক্রোক করছি, আদালত থেকে বলালো, তাকে মামলা করেছে, দুদক থেকে মামলা করেছে। তো সে 4 তারিখে সপরিবারে একেবারে এয়ারলাইন্সের নামটাও দিয়েছে, সিঙ্গাপুর এয়ারলাইন্সে এসে চলে গেল সকলের চোখের নাকের পক্ষ দিয়ে। তাহলে এই যে কথা বলছেন যে কেউ ভাত ছাড় পাবে না, আমরা সবাইকে বিচার করি, সবাই, এটা কি আপনার মানুষকে আহম্মক মনে করেছেন? বাংলাদেশের মানুষকে সবাই বোঝে যে এগুলো হচ্ছে আপনাদের সমস্যা, লোক দেখানো, প্রতারণা, যেভাবে এখন পর্যন্ত প্রতারণা করে আমরা দেশ শাসন করছেন। বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে রাজধানীর বিভিন্ন এলাকায় শনিবারও দুস্থ মানুষের মাঝে খাবার বিতরণ করে বিএনপি। এসব কর্মসূচিতে অংশ নিয়ে বিএনপি নেতারা দাবি করেন, ক্ষমতা টিকিয়ে রাখতেই আজিজ বেনজিরদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেবে না সরকার। শুনতে থাকেন কিন্তু এটা খুব ভরসা করেন না যে শেখ হাসিনা বেনজিরে আজিজ জানিয়ে দিব, কারণ আজিজ বেনজিরের অপকর্মের ফসল শেখ হাসিনা। সাইফুল রিপন, দেশ টিভি, ঢাকা। ভারতে এমপি আনোয়ারুল আজিম আনার হত্যার পর লাশগুমে জড়িত সিয়ামকে আটক করেছে নেপালের পুলিশ। বৃহস্পতিবার তাকে আটক করে তারা। মূল পরিকল্পনাকারী আখতারুজ্জামান শাহিনের সহযোগী সিয়ামের বাড়ি ভোলার বোরহানউদ্দিনে। আনার হত্যায় এ পর্যন্ত দেশে 3 জন, কলকাতায় 1 ও নেপালে 1 জন আটক হলো। আটক সিয়ামের বিষয়ে তদন্তে কাঠমান্ডুতে ডিবি প্রধান হারুন সহ 4 সদস্যের গোয়েন্দা দল। শাহিনকে ধরতে ইন্টারপোলের সহায়তা চাওয়া হয়েছে বলে জানায় ডিবি। ফজলে আদত্তের রিপোর্টে বিস্তারিত। ভারতে এমপি আনোয়ারুল আজিম আনার হত্যার পর লাশগুমে জড়িত সিয়ামকে আটক করেছে নেপালের পুলিশ। বৃহস্পতিবার দেশটির পুলিশ তাকে আটক করেছে বলে কূটনৈতিক সূত্রগুলো নিশ্চিত করেছে। আটক সিয়ামের বাড়ি ভোলার বোরহানউদ্দিনে। তিনি ছিলেন শাহিনের সহকারী। আটক সিয়ামের বিষয়ে নেপালের সঙ্গে কলকাতার পুলিশও যোগাযোগ রেখেছে। 13 মে কলকাতায় এমপি আনারকে হত্যার পর লাশ গুম করার ক্ষেত্রে সিয়াম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। এরপর তিনি কলকাতা থেকে নেপাল চলে যান। আখতারুজ্জামানের সঙ্গে নেপালে তার সহযোগী সিয়ামের বৈঠক হয়। এর পরপরই হত্যার মূল পরিকল্পনাকারী আখতারুজ্জামান ওরফে শাহিনও 20 মে দিল্লি হয়ে কাঠমান্ডু যান। সেখান থেকে দুবাই হয়ে যুক্তরাষ্ট্রে পালিয়ে যায় শাহিন। হত্যাকাণ্ডে জড়িত আসামিদের অনেকে নেপালে রয়েছে এমন ধারণা বাংলাদেশি গোয়েন্দাদের। ঘটনা খতিয়ে দেখতে নেপালে গিয়েছে ডিবি প্রধান সহ 4 সদস্যের গোয়েন্দা দল। আমরা শুনতেছি এরকম অনেক আসামি তারা কাঠমান্ডুকে তারা রোড হিসেবে ব্যবহার করে সেখানে থাকে। এই সকল তথ্য কালেকশন করা, তারপরে কাঠমান্ডু পুলিশের সাথে যোগসূত্র বা ইন্টারাকশন করা, যাতে ভবিষ্যতে কোনো আসামি বাংলাদেশে অপরাধ করে যেন সেখানে ঠাঁই না পায়, আমরা সেই বিষয়েও কথা বলবো। এবং আপনারা জানেন আমাদের যে যশোর ঝিনাইদহের মাননীয় সংসদ সদস্য, ওনার হত্যাকাণ্ডে কয়েকজন আসামি তারা কাঠমান্ডু থেকে তারা কেউ চলে গেছে, কেউ থাকতে পারে। ডিবি প্রধান জানান, আখতারুজ্জামান ও সিয়ামের পাসপোর্ট, মুঠোফোন নাম্বার সহ বিভিন্ন তথ্য সংগ্রহ করে পুলিশের মহাপরিদর্শক আইজিপি ইন্টারপোলকে অবহিত করেন। এছাড়া আখতারুজ্জামানকে যুক্তরাষ্ট্র থেকে ফেরাতে ভারতেরও সহযোগিতা চাওয়া হচ্ছে। ইন্টারপোলের মাধ্যমে আমরা কাঠমান্ডু পুলিশকে জানিয়েছি যে এই এলাকায় এখানে সিয়াম সহ বেশ কয়েকজন আসামি তারা কেউ চলে গেছে, কেউ আছে। এই বিষয়গুলি তাদেরকে আমরা অবহিত করেছি এবং তারা যদি থাকে তাদেরকে যেন তারা গ্রেপ্তার করে, এটা আমরা তাদেরকে অনুরোধ করেছি। এই নিয়ে এই ঘটনায় দেশে 3 জন, কলকাতায় 1 জন ও নেপালে 1 জন আটক হলো।
এদিকে রাজধানীতে এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, এমপি আনোয়ারুল আজিম আনার হত্যা মামলার বিচার করবে ভারত। তারা চাইলে তদন্তে যুক্ত হবে বাংলাদেশ। এবং ভারতের সঙ্গে যুক্তরাষ্ট্রের বন্দি বিনিময় প্রত্যাবর্তন চুক্তি রয়েছে, কাজে এটা ভারত সরকারই তাদের কাছে আবেদন করবে, যেহেতু ঘটনাটা ঘটেছে তাদের দেশে। আমাদের দেশে হলে আমরা আবেদন করতাম, তখন মূল এই মামলাটা আমাদের থাকবে। ফজলে আদিত্য, দেশ টিভি, ঢাকা। এমপি আনার হত্যায় জড়িত সিয়ামের গ্রামের বাড়ি ভোলার বোরহানউদ্দিনে। বাবা স্কুল শিক্ষক। ঢাকার একটি বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে ইঞ্জিনিয়ারিং পড়া শেষ করে যোগ দেন শেখ রাসেল ক্রিয়া চক্রে। কিছুদিন ধরে তিনি ছিলেন বেকার। এমপি আনার হত্যায় নাম আসায় হতবাক তার বাবা মা। তবে ছেলে অপরাধী হলে বিচার চান তারাও। ভোলা থেকে ছোটন সাহার প্রতিবেদন, জানাচ্ছেন শুভশ্রী রায়। ৩৮ বছর আগে চাকরির সুবাদে বরিশাল থেকে ভোলার বোরহানউদ্দিন উপজেলার পৌর ৮ নং ওয়ার্ডে বসবাস শুরু করেন স্কুল শিক্ষক আলাউদ্দিন মাস্টার ও তার পরিবার। তার 2 সন্তানের একজন সিয়াম। স্থানীয় কুতুবা মাধ্যমিক বিদ্যালয় থেকে এসএসসি পাশের পর পড়াশোনার জন্য চলে আসেন ঢাকায়। রাজধানী ঢাকার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি থেকে বিএসসি ইঞ্জিনিয়ারিং পাশ করে যোগ দেন শেখ রাসেল ক্রীড়া সংস্থায়। 3 বছর চুক্তির মেয়াদ শেষ হলে শুরু করেন বেকার জীবন। কিছুদিন পর সিয়াম পরিবারকে জানায় সে নতুন চাকরি শুরু করেছেন, কিন্তু কি চাকরি তার কিছুই জানতেন না বাবা মা। গত 25 মে সবশেষ ছেলের সাথে যোগাযোগ হলে নেপালে যাওয়ার কথা বলে বাবা মাকে। এরপর গণমাধ্যমে সংসদ সদস্য হত্যার সঙ্গে ছেলের সংশ্লিষ্টতার কথা শুনে অনেকটাই হতবাক বাবা মা। আমার জানা মতে সে অপরাধ করতে পারে না, যদিও করিয়া থাকে এটি, তাহলে আমি বাবা হিসাবে তার বিচার চাই। আর যদি এই অপরাধের সাথে জড়িত না থাকে তাহলে তার মুক্তি চাই, এবং যদি কেউ ফাঁসাইয়ে থাকে তাহলে তারও বিচার চাই। আমি চাই ও স্বাভাবিক জীবনে ফিরে আসুক, আর আমি চাই যারা এই সাথে জড়িত তাদের বিচার হোক। আমার ছেলে যদি জড়িত হয়, যদি তার থাকে, তাহলে তার বিচার হোক। এদিকে সংসদ সদস্য হত্যার ঘটনার সাথে জড়িত সিয়ামের প্রতি ঘৃণা ও নিন্দা জানান এলাকাবাসী। সুষ্ঠু তদন্তের মাধ্যমে খুনির ফাঁসি চান তারা। আগে সামাজিক ছিল, বাট এখন এই যে কর্মকাণ্ডের সাথে জড়িত, এটা কেউই স্বাভাবিকভাবে নিবে না। একজন খুনিকে কখনই কেউ অ্যাকসেপ্ট করবে না, গ্রহণ করবে না। খুনির অবশ্যই আমরা উপযুক্ত বিচার চাই। সিয়ামের বিচারের মাধ্যমে ভোলার বোরহানউদ্দিন কলঙ্কমুক্ত হবে বলে মনে করছেন স্থানীয় পৌর মেয়র। আমাদের বোরহানউদ্দিন উপজেলাবাসী কলঙ্ক থেকে একটু হলেও যাতে রেহাই পায়, সেই ব্যবস্থা বিচারের মাধ্যমে যাতে সর্বোচ্চ শাস্তি ফাঁসি যাতে হয়, সেই আশাবাদ ব্যক্ত করি। অভিযুক্ত সিয়ামের রাজধানীর জীবনযাপন সম্পর্কে এলাকাবাসী কিংবা বাবা মায়ের তেমন কিছুই জানা নেই। তবে এমপি হত্যার ঘটনায় চরমভাবে মর্মাহত এলাকাবাসী। নিউজ ডেস্ক, দেশ টিভি। নিয়ম লঙ্ঘন করে ভবন নির্মাণ করায় ঢাকা দিন দিন বসবাসের জন্য ঝুঁকিপূর্ণ হয়ে উঠছে বলে স্বীকার করেছেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী উবায়দুল মুক্তাদির চৌধুরী। নৈতিকতার অভাবে মানুষ ভবন নির্মাণে বিল্ডিং কোড মানছে না বলেও মন্তব্য করেন তিনি। তার প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান ইফ রহমান বলেন, টেকসই অবকাঠামোর ব্যাপারে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে। সাবিনা মজুমদারের রিপোর্টে থাকছে বিস্তারিত। সাম্প্রতিক বছরগুলোতে বাংলাদেশের ছোট আকারের বেশ কয়েকবার ভূমিকম্প অনুভূত হয়েছে। গত 100 বছরে বড় কোনো ভূমিকম্প না হয় বিশেষজ্ঞদের আশঙ্কা, যে কোনো সময় বড় ধরনের ভূমিকম্পের দ্বারপ্রান্তে বাংলাদেশ। এমন প্রেক্ষাপটে ভূমিকম্পের প্রস্তুতি ও সতর্কতা নিয়ে 2 দিনের আন্তর্জাতিক সেমিনার আয়োজন করে রাজুক। অনুষ্ঠানের শুরুতেই ভূমিকম্পের ঝুঁকি মোকাবেলায় রাজুকে নেয়া নানা উদ্যোগের কথা জানান অবসরপ্রাপ্ত মেজর জেনারেল ডক্টর মোহাম্মদ সিদ্দিকুর রহমান সরকার।
সেমিনারে বিভিন্ন দেশের বিশেষজ্ঞরা ভূমিকম্প সহনীয় অবকাঠামো নির্মাণ নিয়ে আলোচনা করেন। ঢাকা, চট্টগ্রাম সহ দেশের বিভিন্ন স্থানের ঝুঁকিপূর্ণ স্থাপনা চিহ্নিত করে নিরাপদ আবাস গড়তে সরকার কাজ করছে বলে জানান প্রধানমন্ত্রীর বেসরকারি বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা। একটা বড় ভূমিকম্প কিন্তু প্রায় 125 বছর হয়েছে, হয় নাই। সবাই বলতেছে আমরা যে জায়গায় আছি যে কোনো দিন আমাদের এখানে কিন্তু একটা বড় ভূমিকম্প হইতে পারে। আপনাদের আজকের যে ডেলিবারেশনস হবে এখান থেকে আপনারা যা কনক্লুশনস ড্র করবেন ওগুলি যেন যত তাড়াতাড়ি আমরা বাস্তবায়ন করতে পারি, আমার মনে হয় সেই কাজটা আমাদের করতে হবে। ঢাকায় বসবাসের ঝুঁকি দিন দিন বাড়ছে স্বীকার করে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী বলেন, নৈতিকতার অভাবে বিল্ডিং কোড মানছে না অনেকে। প্রণীত পরিকল্পনা সমূহে জাতীয় ভূমিকম্প কৌশলের ব্যাপক এবং সমন্বিত দৃষ্টিভঙ্গির অভাব। আমি মনে করি বিল্ডিং কোডের সঠিক এনফোর্সমেন্ট যেমন জরুরি, তেমনি কোনো গভর্নমেন্ট ইনসেন্টিভ প্রোগ্রাম যদি থাকে বিল্ডিং ওনারদের জন্য, তাহলে তারা নিজেরাই মোটিভেটেড হবে আর্থকুয়েক রেজিস্ট্যান্স বিল্ডিং বানানোর জন্য। নগর পরিকল্পনায় ভূমিকম্প ঝুঁকি ও নিরাপদ বাসস্থান নির্মাণে সরকারের ভূমিকা রাখা প্রয়োজন বলে মনে করছেন বক্তারা। সাবরিনা মজুমদার, দেশ টিভি, ঢাকা। 2040 সালের মধ্যে নবায়নযোগ্য জ্বালানি থেকে 40% বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে বলে জানিয়েছেন পরিবেশ ও বন জলবায়ু পরিবর্তন মন্ত্রী সাবের হোসেন চৌধুরী। তিনি বলেন, জলবায়ু পরিবর্তন ঠেকাতে দুটি উপায় হচ্ছে কৃষিতে ব্যবহৃত সেচ পাম্পগুলোর সোলার পাম্পে রূপান্তরিত করা এবং ভাসমান সৌরবিদ্যুৎ নিয়ে কাজ করা। সকালে বঙ্গবন্ধু সামরিক জাদুঘরে নবায়নযোগ্য জ্বালানি অর্থায়ন শীর্ষক আলোচনা সভায় তিনি কথা বলেন। বর্জ্য ব্যবস্থাপনা, পরিবেশ, বন সবকিছু নিয়ে কাজ করতে হচ্ছে জানিয়েছেন মন্ত্রী। বলেন, নবায়নযোগ্য জ্বালানিতে খরচ যেমন কম, তেমনি নতুন কর্মসংস্থান সৃষ্টি হবে। ডিজেল যে জেনারেটেড পাম্প যেগুলো আছে, যেগুলো আমরা কৃষির জন্য ব্যবহার করি, সেচের জন্য ব্যবহার করি, সেখানে যদি আমরা রিনিউয়েবল এনার্জির একটা ট্রান্সফরমেশন আনতে পারি, সেখানে প্রায় 5000 মেগাওয়াট আমরা রিনিউয়েবল এনার্জি আমরা জেনারেট করতে পারি। 2040 সালের মধ্যে আমাদের 40% হতে হবে ক্লিন অ্যান্ড রিনিউয়েবল। সংবাদটাতে আরো থাকছে, সরকারের নীতি সহায়তা না পেলে $100 বিলিয়ন রপ্তানি লক্ষ্যমাত্রা অর্জন হবে না, জানালেন বিজিএম এর সভাপতি। কমছে রপ্তানিমুখী কারখানা। উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে সুনামগঞ্জের ছাতকের নির্মাঞ্চলে তলিয়ে গেছে রাস্তাঘাট। এতে ভোগান্তিতে পড়েছেন 5 গ্রামের অন্তত 20,000 মানুষ। সেই সাথে নদীর পানি দ্রুত বৃদ্ধি পাওয়ার বন্যায় শঙ্কা উপজেলায় 50,000 মানুষ। সহকর্মী মেহেদি হাসানের পাঠানো তথ্যচিত্রে টুম্পা আফরোজের ডেস্ক রিপোর্ট। ভারত থেকে নেমে আসা পাহাড়ি ঢলে হু হু করে ঢুকছে পানি, বাড়ছে বন্যার শঙ্কা। শুক্রবার থেকে সুনামগঞ্জে বৃষ্টিপাত কমায় জাদুকাটা, কুশিয়ারা ও রক্তি নদীর পানি কমলেও পাহাড়ি ঢলে দ্রুত বাড়ছে ছাতকের সুরমা নদীর পানি। শনিবার দুপুর নাগাদ 24 ঘন্টায় সুরমা নদীর পানি 8 সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে বিপদসীমার 54 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হয়। নদীর পানি বাড়ায় ছাতক উপজেলার সীমান্তবর্তী নিম্নাঞ্চলের মুক্তিয়ারখলা, হরিপুর সহ 5 থেকে 6টি গ্রামের প্রধান সড়ক তলিয়েছে পানিতে। এতে ছাতক উপজেলার সরাসরি সড়ক পথে যোগাযোগ বন্ধ হয়ে পড়েছে নিম্নাঞ্চলের বাসিন্দাদের। রাস্তার মাঝে সারা বাড়িঘর পানি পিছনে তা আটু পানি রাস্তাঘাটে বুড়াইয়া করে পানি কল করে ফেলাচ্ছে, আমরা খুব অসুবিধা। সড়ক পথের বিকল্প হিসেবে নৌকায় যাতায়াতের চেষ্টা করলেও স্রোতের ভোগান্তির শেষ নেই স্থানীয়দের। রাস্তাঘাট আমরা তলে এসে আমরা চলতে খুব কষ্ট আর কি। কোনো বাজারে যাইতে পারতেছি না, কোনো বাসাতেও যাইতে পারছি না, কোনো লাগা বাড়িতে যেতে পারছি না, অনেক প্রচুর পানি। গরু বাছুর নিয়ে আসতে বাড়িতে সমস্যা, রাস্তাঘাট পড়ে গেছে অনেক সমস্যা, অনেক সময় দেখা যায় নৌকা নাই, অনেকেই এদের আরো বেশি সমস্যা দেখা দেয়। তবে সুনামগঞ্জে বন্যা পরিস্থিতি মোকাবেলায় এরই মধ্যে সব ধরনের প্রস্তুতি নিয়েছে জেলা প্রশাসন। মজুদ রাখা হয়েছে পর্যাপ্ত ত্রাণ। আমাদের কাছে প্রচুর খাদ্য সামগ্রী, ত্রাণ সামগ্রী মজুদ আছে।
আমরা খুব ভালোভাবে দুর্যোগ মোকাবেলা করতে পারবো। হু হু করে পানি ঢোকায় বন্যার কবলে পড়ার শঙ্কা স্থানীয় 50,000 মানুষের। নিউজ ডেস্ক, দেশ টিভি। 15 মিনিটের ঝড় বৃষ্টিতে লন্ডভন্ড হয়ে গেছে ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গি উপজেলার অন্তত 20টি গ্রাম। ঝড়ের কবলে পড়ে 2 নারী এবং বৃষ্টির পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে। ঠাকুরগাঁও প্রতিনিধি শাকিল আহমেদের পাঠানো তথ্য ছবিতে ফারজান ইসলামের ডেস্ক রিপোর্টে থাকছে বিস্তারিত। মাত্র 15 মিনিটের কালবৈশাখী ঝড় কেড়ে নিয়েছে তিনটি প্রাণ। শনিবার সকালে ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গি উপজেলার পারিয়া ও বড়বাড়ি ইউনিয়নে কালবৈশাখী ঝড়ের তাণ্ডব শুরু হয়। মাত্র 15 মিনিটের কালবৈশাখী ঝড়ে ওই 2 ইউনিয়নের 20টি গ্রামের ঘরবাড়ি লন্ডভন্ড হয়ে যায়। এছাড়াও প্রচণ্ড বাতাসে ঘরের টিন সহ ছোট বড় গাছপালা, বৈদ্যুতিক পিলার উপড়ে পড়ে। ঘরবাড়ির পাশাপাশি ক্ষতিগ্রস্ত হয়েছে ফসলের জমিও। ঝড়ের সময় টিনের নিচে চাপা পড়ে গৃহবধূ ফরিদা বেগমের মৃত্যু হয়। এ সময় ভয়ে নিজ ঘরে স্ট্রোক করে মৃত্যু হয় জাহিদা বেগমের। এছাড়াও বাড়ির পাশে জমে থাকা পানিতে ডুবে 2.5 বছরের শিশু নাইমের মৃত্যু হয়। সকালে ফজরে নামাজ পড়ে ওই একদম হাওয়াটা দেওয়া ছিল, একেবারে সব দিকে দিলে আমার দিকে ঘর বাড়ি সব চেয়ালে চলে গেছে। হঠাৎ এমন ঝড় হয়েছে, রোববার স্থায়ী পাইকানি একেবারে ঘর টর ভাঙে টাঙে বউ বা শীতকাল লাগছে। একবারে প্রথমে আসলো পানি আসার পর মানে ঘূর্ণিঝড় আসাতে টিন বাড়ি গাছ সব বুড়বুড়ি চুপে চলে গেল এবং 2টা শালডাঙ্গার লোক মারাও গেল। না, আশেপাশে বহুত ঘর বাড়ি পড়ে গেছে, একটা মহিলাও মারা গেছে। কালবৈশাখী ঝড়ে ক্ষতিগ্রস্তদের সহযোগিতায় ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানান পারিয়া ইউনিয়নের চেয়ারম্যান। আমরা স্থানীয়ভাবে যাদের ঘরবাড়ি একেবারে নষ্ট হয়ে গেছে আমরা তাদেরকে যতটুকু পারি আমাদের ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে সর্বোচ্চ সহযোগিতা করার চেষ্টা করছি। এ ঝড়ে ক্ষয়ক্ষতির তালিকা তৈরি সহ ক্ষতিগ্রস্তদের সরকারিভাবে সহযোগিতা করার কথা জানান এই কর্মকর্তা। আমরা প্রাথমিক পর্যায়ে ঝড় সংঘটিত হয়েছে যেগুলোতে সেগুলো পরিদর্শন করে কি ধরনের ক্ষয়ক্ষতি হয়েছে সেটা নিরূপণ করতেছি এবং যারা ক্ষতিগ্রস্ত হবে তাদের জন্য সরকারিভাবে আমাদের যে সহযোগিতা আছে সেগুলা দেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছি। এদিকে দলীয় ও সরকারিভাবে ক্ষতিগ্রস্ত পরিবারকে সহযোগিতার আশ্বাস দিয়েছেন সংসদ সদস্য। তাদের জন্য আমরা আর্থিকভাবে সহযোগিতা করছি। আমরা আমাদের দলের নেতাকর্মীদের নির্দেশনা দিয়েছি যে এই ধরনের লোক থাকলে আমাদেরকে জানাবেন, আমরা তাদের আর্থিক সহযোগিতা দিব। প্রয়োজনে আপাতত থাকার অন্য জায়গায় ব্যবস্থাও করে দেওয়া হবে। ঝড়ের পর থেকে রাত পর্যন্ত এলাকাগুলোতে বিদ্যুৎ সরবরাহ বন্ধ ছিল। নিউজ ডেস্ক, দেশ টিভি। জমে উঠেছে 4র্থ ধাপের উপজেলা পরিষদ নির্বাচনের প্রচারণা। এ ধাপে 55 উপজেলায় ভোট হবে আগামী 5 জুন। শেষ সময় ময়মনসিংহের ভালুকা, গফরগাঁওয়ের নান্দাইল উপজেলার প্রার্থীরা ছুটছেন ভোটারদের দ্বারে দ্বারে, দিচ্ছেন নানা প্রতিশ্রুতি। কুমিল্লাতেও জমজমাট নির্বাচনের প্রচারণা। সকাল থেকে রাত পর্যন্ত প্রার্থীরা ক্লান্তিহীন ছুটছেন ভোটারদের দ্বারগোড়ায়। ভোটাররা বলছেন প্রয়োজনে পাশে পাবেন এমন প্রার্থীকেই দেবেন ভোট। অবৈধ দোকানের ভিড়ে ঢাকা পড়ে গেছে যাত্রাবাড়ির শেখ রাসেল পার্ক। ভেতরে গড়ে তোলা হয়েছে দোকান। নোংরার অপরিচ্ছন্ন পার্কের ভেতরের অংশ। দেখভালের দায়িত্ব ইজারাদার কোম্পানির হলেও কোনো দায়িত্ব পালন না করে অবৈধভাবে পার্কের মধ্যে বিভিন্ন রাইড বসিয়ে হাতিয়ে নিচ্ছে লাখ লাখ টাকা। সিটি কর্পোরেশনের অনুমতি না নিয়ে পার্কের বাইরে টানানো হয়েছে ক্যাফে ভাড়ার সাইনবোর্ড। বিস্তারিত জানাচ্ছেন নিয়াস মোর্শেদ। ফুটপাত দখল করে গড়ে তোলা হয়েছে অবৈধ দোকান। রাজধানী ঢাকার কেন্দ্রে এমন অনেক জায়গায় গড়ে উঠেছে এসব দোকান। তবে অবাক করার বিষয়, ফুটপাতের এই অবৈধ দোকানগুলো গড়ে উঠেছে যাত্রাবাড়ির শেখ রাসেল পার্ক ঘিরে। পার্কে ঢোকার প্রবেশ পথগুলোর মুখ সংকুচিত হয়ে গেছে দোকানের কারণে। বাইরে থেকে বোঝার উপায় নেই ভিতরে রয়েছে পার্ক। শুধু পার্কের বাইরে নয়, দোকান বসেছে ভিতরেও। সেটা আমি জানা নাই, আমি আজকে আইছি, এই ঘন্টা আনি হয়েছে আমি আইছি। এর আগের কখনো আসেন নাই? আইছি আরো আইছি আমি একবার সদরে বাবা কেউ দেন প্রথম ধরে কাজ করে, আমি ওই কোনাত বসে করি, বেচা কিনা করি। পার্কের বসার জায়গা এত অপরিষ্কার যে দর্শনার্থীদের কাগজ বা কাঠের টুকরা বিছিয়ে বসতে হয়। আর পার্কে চলে অবলীলায় ধূমপান। খারাপই লাগতেছে, ময়লা মাখবে এই জন্য বসে রয়েছি কাঠ দেখে।
এটা আমরা অনেকবারই জিজ্ঞেস করছি, বলে যে আমরা লোক দিয়ে পয়সা করাবো, খালি বলে। টয়লেট ও ক্যাফে ইজারা নেয়া কোম্পানি দিল্লি দরবারের দায়িত্বে ছিল পার্ক পরিষ্কার পরিচ্ছন্ন রাখার। তবে দায়িত্ব পালন না করে পার্কে অবৈধভাবে বিভিন্ন রাইড বসিয়ে হাতে এনেছে অর্থ। ইজারাদার কোম্পানি নিজে ক্যাফে না চালিয়ে ভাড়া দেওয়ার ব্যানারও টানিয়েছে পার্কের বাইরে, যা কার্যাদেশের নিয়ম বহির্ভূত বলে অস্বীকার করেন ইজারাদার। সাইনবোর্ডটা আমি লাগাইছি, যদি এটা কোনোভাবে যদি কম প্রাইজের মধ্যে কেউ যদি এই খাবারের ব্যবসা করতে চায় তাকে দিয়ে দিই। দক্ষিণ সিটির প্রধান নির্বাহী প্রকৌশলী আশ্বাস দেন, নিয়ম না মানায় ব্যবস্থা নেবেন ইজারাদারের বিরুদ্ধে। অর্থ পরিশোধ করতে হবে, তারপর এটা অনুমোদন নিতে হবে, তারপরে একমাত্র তার সেখানে তার যে বাণিজ্যিক যে কার্যক্রমগুলো পরিচালনা করার কথা সেটি তখন তার সেই অধিকার তারা পাবে। তার আগে সে এটি করার কোনো সুযোগ নেই। সে যদি করে থাকে এটা অবৈধ করছে এবং সেই বিষয়ে আইনানুগভাবে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া। চলতি বছরে শেখ রাসেল পার্কের ইজারা এখনো দেওয়া হয়নি কোনো প্রতিষ্ঠানকে। নিয়াজ মোর্শেদ, দেশ টিভি, ঢাকা। সরকারের নীতিগত সিদ্ধান্ত না পেলে 2030 সালের মধ্যে পোশাক শিল্পে $100 বিলিয়ন রপ্তানি লক্ষ্যমাত্রা অর্জন হবে না বলে জানিয়েছেন বিজিএমের সভাপতি SM মান্নান কোচি। দুপুরে রাজধানীর একটি হোটেলে বিজিএমের নবনির্বাচিত পরিচালনা পর্ষদের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় সভায় কথা বলেন তিনি। বৈশ্বিক সংকট আর করোনা মহামারীর কারণে রপ্তানিমুখী কারখানা 5,000 থেকে কমে 2,200-তে নেমেছে জানিয়েছেন বিজিএমের সভাপতি। বলেন, সীমাবদ্ধতার মধ্যেও বিশ্ববাজারে বাংলাদেশের শেয়ার প্রায় 8%। স্মার্ট গার্মেন্টস শিল্প গড়তে গণমাধ্যমের সহায়তাও চান তিনি। পরিবেশ বান্ধব কারখানা তৈরির, শিল্পের সক্ষমতা বৃদ্ধি, ম্যানমেড ফাইবার ভিত্তিক শিল্প বিনিয়োগ উৎসাহিত করার জন্য বিশেষ নীতি সহায়তা আনা, পণ্য খালাসে কাস্টমস হয়রানি, বন্ড অডিট এবং ভ্যাটের জটিলতা নিরসনে আমরা ঢাকা উত্তর কাস্টমস বন্ড কমিশনারের, ঢাকা ও কাস্টমস বন্ড কমিশনারের চট্টগ্রাম সহ সংশ্লিষ্ট মহলগুলোর সঙ্গে দফায় দফা আলোচনা করেছি। সংবাদ রাতে আরও থাকছে। শেষ হলো ভারতের লোকসভার শেষ ধাপের ভোট, ফলাফলের অপেক্ষায় বিশ্ব। বুথ ফেরত জরিপে এগিয়ে ক্ষমতাসীন মোদির এনডিএ জোট। ভিটামিন A+ ক্যাম্পেইন সফল হওয়ার দেশে রাতকানার রোগ প্রায় নির্মূল হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সামন্তলাল সেন। শনিবার সকালে রাজধানীর মহাখালীতে ন্যাশনাল ইনস্টিটিউট অব প্রিভেন্টিভ অ্যান্ড সোশ্যাল মেডিসিনে ভিটামিন A+ ক্যাম্পেইন উদ্বোধন করে কথা বলেন তিনি। এবার প্রায় 22 লাখ শিশুকে ক্যাপসুল খাওয়ানো হবে। এর মধ্যে 6 থেকে 11 মাস বয়সী শিশুর সংখ্যা প্রায় 27 লাখ, আর 12 থেকে 59 মাস বয়সী শিশু প্রায় 1,95 লাখ। এটা সারা দেশে ভিটামিন A ক্যাপসুল বাচ্চাদেরকে খাওয়ানো হবে। আমি মনে করি আপনাদের মাধ্যমে আমি দেশবাসীকে অনুরোধ করব, প্রত্যেকেই বাবা মা যারা আছেন তাদের বাচ্চাদেরকে নিকটবর্তী থানা, হেলথ কমপ্লেক্স, উপজেলা কিংবা কমিউনিটি ক্লিনিকে আপনারা নিয়ে যান, স্বাস্থ্যসম্মতভাবে ভিটামিন খাওয়ান, তাহলে এই অভিশাপ থেকে আমাদের বাচ্চারা মুক্ত পাবে। সরকারের একটা ভালো উদ্যোগ যে এরকম একটা আয়োজন করছে, ক্যাম্প করে করে দেখা যায় সবাই উৎসাহী হয়। আমাদের নিজেদের এই টেনশনটা করা লাগছে না যে আমার বাচ্চাকে কবে খাওয়াবো, কোথায় খাওয়াবো, সরকার ঠিক নির্দিষ্ট সময় পরপর নিচ্ছে। উদ্বোধনের 7 মাস পর বেনাপোল মোংলা রুটে শুরু হলো বহুল কাঙ্ক্ষিত ট্রেন চলাচল। শনিবার সকালে যাত্রী নিয়ে বেনাপোল স্টেশন ছেড়ে যায় বেতনা এক্সপ্রেস। সপ্তাহে 7 দিনই চলবে ট্রেনটি। এই রুটে ট্রেন চলাচল শুরু হওয়ার খুশি দক্ষিণাঞ্চলের মানুষ। তারা বলছেন, আর্থসামাজিক উন্নয়নে বড় অবদান রাখবে ট্রেনটি। সহকর্মীদের পাঠানো তথ্য ও ছবিতে ডেস্ক রিপোর্ট। শনিবার সকাল 9:15টায় বেনাপোল ছাড়ল ট্রেন বেতনা এক্সপ্রেস। সম্ভাবনার দ্বার উন্মোচন হলো পুরো খুলনা অঞ্চলের। যাত্রী নিয়ে ট্রেনটি যশোর হয়ে খুলনার ফুলতলা স্টেশনে পৌঁছায় দুপুর 12টার দিকে। এরপর ছেড়ে যায় মোংলার উদ্দেশ্যে। এই রুটে ট্রেনটি চালু হওয়ায় উচ্ছ্বাস প্রকাশ করেন বিভিন্ন স্টেশনের যাত্রীরা। প্রথমত এটা সুবিধা হয়েছে, যেহেতু ক্যাম্পাস চলাচল করতে আগে আমাদের 25-30 টাকা লাগতো, এখন 5 টাকাতে চলে যাবো। এই এলাকার মানুষ, সাধারণ মানুষদের জন্য যাতায়াতের জন্য খুবই ভালো হবে। কষ্ট লাঘব হচ্ছে, ডাইরেক্ট চলে যাচ্ছে। একদিকে সাশ্রয়ী, টিকিটের ভাড়া কম, তারপরে হচ্ছে নিরাপদ, ফলে মানুষ
অনেক স্বাচ্ছন্দ্যে যাতায়াত করতে পারবে। ট্রেনটি চালু হওয়ায় শুধু যাতায়াতেই সুবিধা নয়, ব্যবসা বাণিজ্য প্রসারেও স্থানীয়রা দেখছেন বড় সম্ভাবনা। দুই বন্দরের ব্যবসায়ী আছে, তারাও তাদের ব্যবসাটা দক্ষিণ অঞ্চলে আরো প্রসারিত করতে পারবে। আমরা মাল নিয়ে মোংলা এবং বেনাপোল যেতে পারবো, যশোর যেতে পারবো, তার জন্য আমাদের পক্ষে ভালো হয়েছে। সপ্তাহের 7 দিনই এ রুটে চলবে ট্রেনটি। ভবিষ্যতে ট্রেনের সংখ্যা বাড়ানোর কথা জানালেন এই রেল কর্মকর্তা। মালামাল, যাত্রী সবকিছুই এই ট্রেনে পরিবহন করা যাবে এবং এখন হয়তো বা একটা ট্রেনই চালু হলো, ভবিষ্যতে আরও ট্রেন চালু হবে। 2010 সালে একনেকে অনুমোদনের পর 2016 সালের সেপ্টেম্বরে কাজ শুরু হয় বেনাপোল মোংলা রেল প্রকল্পের। কাজ শেষে 2023 সালের 1 নভেম্বর প্রকল্পটি উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ভারত সরকারের ঋণ সহায়তায় 4000 কোটি টাকার বেশি ব্যয়ে প্রকল্পটি বাস্তবায়ন করেছে ভারতীয় ঠিকাদারি প্রতিষ্ঠান L&T ও ইরকন ইন্টারন্যাশনাল। আপনপু, নিউজ ডেস্ক, দেশ টিভি। নরসিংদীর মেহেরপাড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মাহবুল হাসানকে হত্যার ঘটনার মূল পরিকল্পনাকারী রাসেল মাহমুদকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ। শুক্রবার দুপুরে বাংলাদেশ থেকে পালিয়ে যাওয়ার সময় কাতার এয়ারপোর্ট ইমিগ্রেশন পুলিশের সহায়তায় তাকে গ্রেফতার করা হয়। এ ঘটনায় এখন পর্যন্ত গ্রেফতার হলো 9 জন। সহকর্মী সুমন বর্মনের তথ্যচিত্রে শুভশ্রী রায়ের ডেস্ক রিপোর্ট। মঙ্গলবার রাতে অফিস থেকে বাড়ি ফেরার পথে মেহেরপাড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মাহবুবুল হাসানকে কুপিয়ে ও গুলি করে হত্যা করে দুর্বৃত্তরা। হত্যা 2 দিন পর নিহতের ভাই হাফিজুল্লাহ, মেহেরপাড়া ইউপি চেয়ারম্যান আজহার অমিত প্রান্ত, মেম্বার আতাউর রহমান সহ 22 জনের নামে মাধবদী থানায় একটি হত্যা মামলা করেন। হত্যার 72 ঘন্টার মধ্যে 8 জনকে গ্রেপ্তার করে পুলিশ। তবে মামলার এছাড়ে নাম থাকা আসামি রাসেল মাহমুদ ঘটনার পর বাংলাদেশ থেকে কাতার হয়ে দক্ষিণ আফ্রিকায় পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এ সময় গোয়েন্দা পুলিশ কাতার এয়ারপোর্টে দেশটির ইমিগ্রেশন পুলিশের সহযোগিতায় তাকে আটক করে দেশে ফিরিয়ে আনে। শুক্রবার শাহজালাল বিমানবন্দরে পৌঁছালে তাকে গ্রেপ্তার করা হয়। এখন পর্যন্ত আমরা এতটুকু পেয়েছি যে সে বিভিন্নভাবে, আমি বিস্তারিত না বলি, তো যেহেতু এজাহার নামে আসামি আর আমরা যাদেরকে গ্রেপ্তার করেছি এজাহার নামে অনেকেই জড়িত আছে। এই সবকিছু মিলেই আমরা এই ইনভেস্টিগেশনটা করছি, যাতে কোনো নিরপরাধী লোক হয়রানির শিকার না হয়, এটাও আমরা খেয়াল রাখছি। আর যেই জড়িত থাকুক সবাইকে আমরা ইনশাআল্লাহ আইনের আওতায় নিয়ে আসবো। চেয়ারম্যান মাহবুবুল হত্যাকাণ্ডের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করে অবিলম্বে আসামিদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে এলাকাবাসী। আমার ভাইয়ের খুনিদের জন্য যে 7 দিনের আলটিমেটাম দিয়েছেন তার মধ্যে 3 দিন চলে গিয়েছে। আর 4 দিনের ভিতরে যদি আমার ভাইয়ের রক্তের প্রতিশোধ না পাই, আপনারা জেনে নিয়েন রক্ত কিন্তু রক্ত চায়। এই ঘটনাটা শুধু কিন্তু তখন ঘটাননি, এটার অবশ্যই একটা পরিকল্পনা হয়েছে। একজন জনপ্রিয় জনপ্রতিনিধির এভাবে হত্যাকাণ্ড আমরা মেনে নিতে পারি না। এদিকে একের পর এক জনপ্রতিনিধিদের হত্যাকাণ্ডে আতঙ্ক সৃষ্টি হয়েছে জেলার জনপ্রতিনিধিদের মাঝে। যদি জনপ্রতিনিধি একটার পর একটা হত্যা করা হয়, তাহলে মানুষ রাজনীতিতে আসার যে পথ, ভালো মানুষরা সেই আশাটুকু হারিয়ে যাবে। এই চিহ্নিত খুনিদেরকে গ্রেপ্তার করে তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। গত 1.5 মাসে জেলায় প্রতিপক্ষের হাতে সাবেক চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান প্রার্থী ও ইউপিএ চেয়ারম্যান সহ বেশ কয়েকটি হত্যাকাণ্ড ঘটে। নিউজ ডেস্ক, দেশ টিভি।